আমি একটা বিনয়ের সঙ্গে শুধু একটা কথা জানিয়ে রাখি যে আমি আগে সিজিএস এর মঞ্চে কথা বলতাম রাজনৈতিক কর্মী হিসাবে, মাঝখানে তথ্যমন্ত্রীর দায়িত্বে কিছুদিন ছিলাম, ফলে সরকারের ক্ষমতার অংশীদার ছিলাম। এখন আজকে কথা বলতে হচ্ছে কিন্তু বা বলছি আমি সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে। কোনো ক্ষমতার সঙ্গে কিন্তু আমার সরাসরি সম্পর্ক নাই। মর্যাদা আছে মন্ত্রীর, কিন্তু ক্ষমতা কিন্তু নাই। ফলে মূলত আমার বরঞ্চ আপনাদের কাছ থেকে কথাটা শুনতে পারাটাই আমার জন্য একটা বিরাট উপকারে লাগবে আমার। কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। ফলে সেই ক্ষেত্রে আপনাদের যতগুলি কথা শুনলাম সবগুলি কথাই কম বেশি আমি একটু নোট করার চেষ্টা করেছি। পরে হয়তো আমি আরো গুছিয়ে সংগ্রহ করার চেষ্টা করব। এই জন্য আমার আসলে মূলত আজকের দায়িত্বটা মূলত কিন্তু শ্রোতার, এটা বিনয়ের সঙ্গে আমি জানিয়ে রাখলাম। আপনাদের এই সমস্ত কথা সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে তারা কিভাবে এটাকে ইনকর্পোরেট করবেন, কিভাবে এটাকে প্রসেস করবেন, কিভাবে এটাকে ডিসিশন মেকিং এ পর্যায়ে নিয়ে আসবেন, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যানাদারস জব, দিস নট মাই জব। আমি যতটুকু এই রাজনৈতিক কর্মী হিসেবে গোটা ব্যাপারগুলির সঙ্গে জড়িত থাকার সুযোগ হয়েছে, একটা বিষয় বোধহয় একটু অস্পষ্টতা রয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে বিপ্লব এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা সম্পর্কে আমাদের মধ্যে বোধহয় কোনো একটা চিন্তাগত ঐক্যমত তৈরি হয় নাই। সংজ্ঞার দিক থেকে আমরা সকলেই জানি হোয়াট ইজ রেগুলেশন অ্যান্ড হোয়াট ইজ রিফর্মস, কিন্তু আমার মনে হয় যে কথা বলার সময় বোধহয় আমাদের এটা অনেকেরই স্মরণে থাকে না যে আমরা আসলে জুলাই বিপ্লব বা অভ্যুত্থানকে কোন চশমা দিয়ে দেখছি। কারণ এই চশমাটা যদি খুব পরিষ্কার না হয় এবং এর পাওয়ারটা যদি খুব স্পেসিফিক্যালি ডিটেক্টেড না থাকে, তাহলে কিন্তু চশমার দুর্বলতা থাকলে দৃষ্টির সমস্যা যা যা হওয়ার কথা সেই সমস্যাগুলি কিন্তু হতেই থাকবে। তা আমি বিনীতভাবে এই কথাটা একটু জানিয়ে রাখলাম যে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের দল এবং আমাদের সরকার আমরা মনে করি যে গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য, এবং কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয় নাই। তেমন কোনো বিপ্লবী পার্টি কথা বলেনও নাই, তেমন কোনো বিপ্লবী আদর্শ আমরা দেখি নাই। সেটা রুশ বিপ্লবের মতো দর্শনই হোক অথবা ইরান বিপ্লবের মতো দর্শনই হোক না কেন, যে কোনো বিপ্লবের পিছনে তারা দর্শন থাকে এবং সেই দর্শনকে ধারণকারী একটি রাজনৈতিক শক্তি সেই বিপ্লবকে নেতৃত্ব দেয় এবং তারপর একটা বিপ্লবী পরিবর্তন হয়, তারপর একটা বিপ্লবী সরকার হয় এবং তারা সম্পূর্ণভাবেই জিরো থেকে জার্নি স্টার্ট করে। সেটা যদি হতো, সেই প্রেক্ষিতে আমরা কি কথা বলতাম সেটা আর একটা আলাপ, কিন্তু সেটা যে হয়নি এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা কিন্তু ঠিক না। এখানে যদি কেউ হ্যাংওভারে থাকি, কেউ যদি 5 আগস্টের বিকালবেলার দৃশ্যকে যদি মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকি, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়াতে যখন আমাদের একটা কনসেনসাস দরকার, সেই কনসেনসাস বিল্ডিং প্রসেসও কিন্তু বাধাগ্রস্ত হবে। আমি বিনীতভাবে বরঞ্চ এই কথাগুলি যদি আমরা আগের থেকেই নিজেদের মধ্যে একটা সমান্তরাল দৃষ্টিভঙ্গি তৈরি করে ফেলতে পারি এবং আমরা যদি আমাদের দেখার ধরনটাকে যদি এক করে ফেলতে পারি, তখন কিন্তু আমরা সবাই মিলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বাদ দিব, কোনটাকে গ্রহণ করব, কোনটা আপাতত স্থগিত রাখবো, কোনটাকে গুরুত্ব দিব, এই সংস্কার প্রক্রিয়ার যে একটা জটিল জার্নি, এই জার্নিটা কিন্তু তখন আমরা খুব কনজেনিয়ালি করতে পারবো, খুব হেলদি প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা যখন এটা করতে পারবো। তা নয় কিন্তু যখন এরকম একটা জটিল কাজে সবাই মিলে করতে হবে, একজনের চশমা পাওয়ার একরকম, আরেকজনের চশমা পাওয়ার একরকম, একজন বিপ্লবী চশমা দিয়ে দেখছেন, একজন রিফর্মের চশমা দিয়ে দেখছেন, একজন মনে করছেন ৭২ সংবিধান বাদ, একজন মনে করছেন না এটাই একটা পুত পবিত্র জিনিস। এইভাবে কিন্তু এরকম একটা গণঅভ্যুত্থান পরবর্তী পর্বে শহীদদের যে চেতনা, মানুষের যে চাহিদা, সেটা কিন্তু আসলে আমরা সবাই মিলে তখন করতে পারবো না। এবং সেই ক্ষেত্রে একটা কনসেনসাস না তৈরি হওয়ার কারণে যে সংকটগুলি তৈরি হতে পারে,
সেই সংকটেরই কিন্তু রিফ্লেকশন আমাদের এই পরিবেশেও কিন্তু আমরা খেয়াল করি। প্রতিশ্রুতি এবং বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু আমরা মনে হয় যে আমরা এখনো সেই জায়গাটাতে আটকে আছি। সিজিএসকে ধন্যবাদ যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়কে সামনে এনেছেন। আমি যদি ধরে নেই ইট ইজ এনাফ, সেক্ষেত্রে আমি খুশি হতাম, অথবা হয়তো তারা করবেন, আমার হাতে এখনো আসেনি, যে এই এজেন্ডাগুলিকে যদি মেজার করার জন্য তারা কোনো কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করে ফেলতেন, কেপিআই করতে পারতেন, এবং তার বেসিসে তারা যদি একটু স্কোরিং করতেন এবং ফাইনালি যদি রেটিং করতেন, আমার মনে হয় যে কথা বলতে, বুঝতে, বিনিময় করতে এবং সুস্থ একটি বিতর্ক করতে আরো সুবিধা হতো। আমি বিনীতভাবে সিজিএসকে পরামর্শ দিয়ে রাখছি যে সিজিএস নিশ্চয়ই প্রাতিষ্ঠানিকভাবে সেই দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা রাখে যে এই ধরনের আলোচনা কেবলমাত্র লিটারেচারের মধ্যে না রেখে, কেবলমাত্রই আমাদের এই বায়বীয় আলাপ আলোচনার মধ্যে না রেখে এটাকে আরো অনেক বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আরো অনেক বেশি কনক্রিটাইজড এবং আরো অনেক বেশি দৃশ্যমান ভাবে ড্যাশবোর্ডে আনা যায় কিনা। আমি এই কথা বলার পরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য আমার থাকে না, কারণ সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে ক্যাবিনেটের পক্ষ থেকে যিনি দায়িত্বে মন্ত্রী মহোদয় বলে গিয়েছেন, ফলে আমি আমার আর এখানে বলার কিছু নাই। সরকারের ব্যাখ্যা, বক্তব্য সবই আপনারা কম বেশি শুনেছেন। আর আমি একটু আগে যেটা বললাম যে যেহেতু আমাদের রাজনৈতিক শক্তির মধ্যে এই কাজটা আমরা করতে পারি নাই, ফলে এই সব বিষয়ে কোনটা ভালো কোনটা মন্দ কি এই কাজটা করার জন্য হয়তো সরকার পক্ষ এবং রাজনৈতিক দল সবাই মিলেই করবেন। সেখানে আমি একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করার যে পর্বে এখন আছি, আমি অত্যন্ত কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার 31 দফার কর্মসূচি ঘোষণা, তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা, নির্বাচনী কর্মসূচি এবং ইস্তেহারকে দেশব্যাপী পরিচিত করা, জনপ্রিয় করার জন্য তার যে উদ্যোগ, এবং বিশেষ করে আমি নিজেও তখন যেহেতু বিএনপির মিডিয়ার দায়িত্বে, প্রধান দায়িত্বে ছিলাম, ফলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কাজগুলির সঙ্গে আমি সরাসরি সম্পর্কিত ছিলাম। দেশের বাইরে ছিলাম, দেশের ভিতরে ছিলাম, এরপরে এখন কম বেশি যুক্ত আছি, মন্ত্রী হিসাবে ছিলাম, এখন উপদেষ্টা হিসাবে আছি। তার এ ব্যাপারে স্পিরিটের দিক থেকে আমার মনে হয় কখনোই এর আগে কোন সরকার এত বেশি পরিষ্কার করতে পারেন নাই জনগণের প্রতি একটা শুভ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু উনি চমৎকার ভাবে করেছেন। এবং সে কারণে এখনকার জনমত যাচাইয়ের যে সমস্ত মাধ্যমগুলি আছে তারা কিন্তু সেই ব্যাপারে স্বীকৃতিও দিয়েছে যে প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মানুষের এই আস্থা কতটা বেড়েছে এবং উনি মানুষকে কতটা এই ব্যাপারে আশাবাদী করতে পেরেছেন। এইটা বাস্তবায়ন করতে হওয়ার জন্য বাস্তবতা নিয়ে যেহেতু এখন কথা বলতে হবে, প্রতিশ্রুতির পর্বটা আমি বললাম, বাস্তবায়ন করতে গেলে পরে সেই বাস্তবতা, যে বাস্তবতার মধ্যে আমাকে বাস্তবায়ন করতে হবে, সেখানে এই সমস্ত পলিটিক্যাল স্টেক হোল্ডার্সদেরকে কনসেনসাসের মধ্যে আনতেই হবে। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা চান। তার প্রতিটি বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করবেন যে তিনি কিন্তু সবসময় এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন। যদি খুব অনেস্টলি আমরা খোঁজার চেষ্টা করি যে পরিমাণ নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, তার পরিবার গিয়েছে, এবং তার কি বলে তার ধারাবাহিকতাতে সেই অভিজ্ঞতার পরে যখন আজকের এই দায়িত্বগুলি পালন করতে হয়, অতীতের যে সমস্ত আমরা আক্রোশ দেখেছি, ক্ষোভ দেখেছি, বিদ্বেষ দেখেছি, তার মুখে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কথা নাই। সঞ্জীব ত্রং নিজে আমাদের একজন বাংলাদেশী নাগরিক এবং একজন অবাঙালি জাতিকে প্রতিনিধিত্বকারী একজন নাগরিক। আমি যদি সব কথা বাদও দিই, তাহলে আমাদের দেশের শুরুতেই এই যে অন্তর্ভুক্তিমূলক পরিচয়ের যে সংকটটা ছিল, যা শুরুই হয়েছে দেশের প্রথম সংসদ থেকে, সেটাকে আমরা এখনো কতটা পেরেছি, কতটা পারি নাই, অথবা এখনকার সংকট কতটা মেজরিটি এবং মাইনরিটি এথনিক ক্রাইসিস, অথবা এটা কতটা অন্য ক্রাইসিস, সেটা আরেকটা আলাপ।
কিন্তু ইনক্লুসিভ ন্যাশন করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সর্বশেষ প্রতিশ্রুতি, ঘোষণা, ইশতেহার সবগুলির মধ্যে কিন্তু আমরা খুব পরিষ্কার করেছি। বরঞ্চ এই সরকারের সদিচ্ছাকে বাস্তবায়ন করার জন্য স্টেক হোল্ডার্সদেরকে কেমন করে আরো বেশি ঘনীভূত করা যায়, ঘনিষ্ঠ করা যায়, এবং হেলদি ডিবেটগুলিকে কিভাবে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে ট্রান্সফর্ম করা যায়, ডিসকাশনগুলির মধ্যে কেবলমাত্র বিচার আচার করার একটা ধরন, শিক্ষা দেওয়ার একটা ধরন, পরাজিত করার একটা ধরন, বিজয়ী হওয়ার একটা মোহ, এই বিষয়গুলিকে বাদ দিয়ে যদি আমরা সবাই মিলে একটা পুনর্গঠন করার যে কাজ, মেরামত করার যে কাজ, সংস্কার করার যে কাজ, যা সরকার মনে করে, পরিষ্কারভাবেই সরকার এটাকে বিপ্লবী কোনো দায়িত্ব সরকার নেয় নাই, এইটা করতে পারলে আমার মনে হয় যে আমরা আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি আছে এবং আমাদের ঘোষিত প্রতিশ্রুতিগুলিকে আমরা আরো অনেক বেশি দৃশ্যমান করতে পারবো, কোর্স অফ অ্যাকশনের মধ্যে নিতে পারবো। এ কথা অস্বীকার করছি না যে এই বিষয়গুলিতে কথা এবং ভাব বিনিময় করার ক্ষেত্রে অনেক অস্পষ্টতা আছে, কিন্তু সেটা দূর করার জন্য তো এনগেজমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট এবং ডেমোক্রেটিক প্রসেসে, পলিটিক্যাল প্রসেসে, হেলদি প্রসেসে এনগেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন ছাড়া তো অন্য কোনো পথ নাই। যদি আমাদের ধৈর্যের পরে চাপ পড়ে যায় তাহলে আমরা সময় নিতে পারি, কিন্তু কখনোই গিভ আপ করতে পারি না। দিস ইজ নট দ্য কনস্ট্রাকটিভ কালচার। এবং অফকোর্স এটা একটা অনেক কঠিন একটা দায়িত্ব, এবং সে কারণেই তো সাধারণ মানুষের সঙ্গে নেতৃত্বের তো এটাই পার্থক্য। এবং যিনি যত ধৈর্যের সঙ্গে লাগাতার ভাবে কাজ করছেন এবং সমস্ত অংশীদারদেরকে যত বেশি ম্যাক্সিমাইজ করতে পারছেন, এক জায়গায় জড়ো করতে পারছেন, তারপরে ঐক্যবদ্ধভাবে যাত্রা করতে পারছেন, হ্যাঁ, তার মধ্যে সুস্থ প্রতিযোগিতার সমস্ত বিষয়গুলিকে আমরা তো আমাদের সাংবিধানিক কাঠামোতে আনলাম, নিত্য নতুন সমস্যা আসবে, নিত্য নতুন আইন উৎপাদন হবে, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা তখন আইনের শাসনের মধ্যে ফিরিয়ে নিতে পারবো। তা আমার সর্বশেষ মন্তব্যটা হচ্ছে এই, যে আপনাদের মন্তব্যগুলি সরকার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নোট করছে এবং করবে, এবং আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনাদের উদ্বেগগুলিকে আমি সরকারের যথাযথ জায়গায় অবশ্যই আমি পৌঁছে দেব। এবং একই সঙ্গে আমার এই আহ্বানটাও আপনারা আপনাদের সংশ্লিষ্ট সকল মিত্রদেরকে পৌঁছাবেন যে কনসেনসাস তৈরি করা ছাড়া এই জার্নিকে আমরা একটা শেষ জায়গা পর্যন্ত নিতে পারবো না। জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে যে কনসেনসাস থাকলো, ওনারা তো বিএনপি করেন না, আমাদের পাটোয়ারি সাহেব কথা বললেন, মোস্তাক সাহেব কথা বললেন, আরো হয়তো অনেকে দুই বছর খেয়াল করতে পারিনি। তো এই ব্যাপারে তো জুলাই সনদের স্বাক্ষর আর রাষ্ট্রপতির আদেশ আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দিয়ে গেলেন, এই ব্যাখ্যার তো কোনো আইনগতভাবে আজ পর্যন্ত কেউ নাকচ করলো না। পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তো বারবারই কথা বললেন, সংবিধান দেশে জন্ম না নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 72-এর কত জানুয়ারিতে যেন আমাদের সংবিধান চালু হলো, 16 ডিসেম্বর, 72-এর 16 ডিসেম্বর আগ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে দেশ চলেছে। এবং আমাদের পাকিস্তানের সর্বশেষ জাতীয় পরিষদের নির্বাচনের প্রতিনিধিদেরকে নিয়েই আমরা তখন গণপরিষদ করার সিদ্ধান্ত পেয়েছিলাম, ভুল সঠিকের মধ্যে গেলাম না, জাতীয়টা কিন্তু কনসেনসাস হিসেবে আমরা মেনেও নিয়েছি, এন্ড দ্যাট বিকেম কনসেম্বলি, এবং সেই কনসেম্বলিটা হয়েছে। এবং যখনই আমরা কনস্টিটিউশন পেয়ে গেছি, তারপর তো রাষ্ট্রপতির ক্ষমতা থাকার কোনো কারণ নাই। আইনের ভাষায় কি যেন একটা নামও আছে, এটাকে দাদা ভালো বলতে পারবেন, কি যেন একটা শব্দ ব্যবহার করে, যাই হোক, অথচ এখন সেটাকেই ব্যবহার করা হচ্ছে। এটা কি ইতিহাস সম্পর্কিত জ্ঞানের ঘাটতি না অন্য কোনো সমস্যা, সেটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম। এইরকম যে বিতর্ক বিরোধগুলি আছে, যেগুলি একেবারেই মনে হচ্ছে যে একটা সস্তা জনপ্রিয়তার মধ্যে নেওয়ার একটা প্রবণতা, সেটাকে আমাদের আসলে কিন্তু দূরে রাখতে হবে। আমি সর্বশেষ পররাষ্ট্রনীতি সম্পর্কে একটা মন্তব্য করতে চাই, যে আমাদের দেশ ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আজকের বিশ্বের কন্টেম্পোরারি পলিটিক্সে, জিও পলিটিক্যালি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তাতে আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যের জায়গাগুলি কিন্তু হচ্ছে আমাদের স্বয়ংবরতা, আমাদের
দেশে যা আমাদের রপ্তানি উপার্জন তার বেশিরভাগটাই হচ্ছে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ হচ্ছে আমাদের মূলত ডেস্টিনেশন। আমরা এখান থেকেই এক্সপোর্ট করে এখান থেকে ডলার পাই, পাউন্ড পাই। ইম্পোর্ট আমাদের চীন এবং ভারত, এবং সেখানে বাণিজ্যিক ভারসাম্য পরিমাণ কত বেশি সুনির্দিষ্ট পরিসংখ্যানটা আমার মনে নাই। আপনি বলেছেন 7.5 বিলিয়ন ভারতের সঙ্গে, আমার জানা মতে চায়নার সঙ্গে আরো একটু বেশি। তো সব দুইটা মিলে এখানেই ট্রেড ডেফিসিট এখানেই রয়ে গেছে প্রায় $20 বিলিয়ন মতো। কত টাকা আমরা উপার্জন করি। এরপরে কিছু টাকা পয়সা রেমিটেন্সের মাধ্যমে আমরা পাই আমাদের প্রবাসীদের কাছ থেকে, ওইটা একটা নেট ইনকাম। তাও তারা তাদের মতো করে যায়, খুব যে রাষ্ট্রীয় সহযোগিতা থেকে এটা হয়েছে তা না। এই পরিস্থিতিগুলি তো বাস্তব, এবং ফলে এই অর্থনীতির এই যে লাইফলাইনগুলি এইটাকে ধরে এরপর আবার আমাদেরকে জ্বালানির মতো এরকম একটা স্ট্র্যাটেজিক্যালি এসেনশিয়াল কমোডিটির জন্য উই হ্যাড টু ডিপেন্ড, অ্যান্ড দ্য প্রিভিয়াস রেজিম কম্পেলড আস টু ডিপেন্ড অন ইম্পোর্ট পলিসি। এবং সেই ইম্পোর্ট পলিসি, ইম্পোর্টের টাকা কোথায় পাবো যদি আমার এক্সপোর্টটা ঠিক মতো না থাকে, আমার যদি রেমিটেন্সের টাকাটা না আসে? এরপরে আবার লাগছে আর একটা যুদ্ধ, জ্বালানি ছাড়া কোনোভাবেই আমাদের এখানে। অতএব হ্যাঁ, বুঝতাম যে না, কিছু জ্বালানি উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে, কিছু টাকা পয়সা, গত 17 বছরে উত্তোলনের জন্য কোনো টাকাই খরচ করা হয়নি। তাহলে অন্তত মাটির নিচে যা আছে তা দিয়ে অন্তত নির্ভর থাকতে পারতাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যাই হোক না কেন, আমার তো অন্তত গ্যাস দিয়ে চলবে 10-15 বছর।